অপরাধীরা নিজেদের সম্পত্তি খুব কম ক্ষেত্রে নিজেদের নামে রাখে। আমি যত তদন্ত করেছি তারা সম্পত্তি নিজের নামে রাখে না, অনেক সময় বাড়ির কুকুরের নামেও রাখে, চাকর বাকরের নামে তো রাখে। তো অভিষেক ব্যানার্জি একজন অপরাধী, তো তিনি কি করে সম্পত্তি নিজের নামে রাখতে পারেন? এখনো পরিবার আছে, অভিষেক ব্যানার্জি আছেন, ওনার বাবা আছেন, ওনার মা আছেন, ওনার স্ত্রী আছেন, আর ওনার কালীঘাটের কাকু আছে। আপনারা যে বাড়ির কথা বলছেন সে বাড়ি অভিষেক ব্যানার্জির নিজের নামে নেই। তিনি ভোটে দাঁড়ানোর জন্য যে নমিনেশন ফাইল করেছিলেন সেখানে তো তার নামে কি সম্পত্তি আছে, তার পরিবারের অন্যদের নামে কি সম্পত্তি আছে তা তো বিবরণ দেয়। আপনি খোঁজ নিয়ে দেখুন, সেখানে সে বাড়ির উল্লেখ নেই। এবং উনি যে দামি অনেক গাড়ি ব্যবহার করেন সে গাড়িরও উল্লেখ নেই। তো এই বাড়িটা দেখুন লিপস অ্যান্ড বাউন্স বা এরকম কোনো সেল কোম্পানির নামে আছে। আর যদি বৈধভাবে না হয় কিংবা খানিকটা বৈধভাবে খানিকটা অবৈধভাবে হয়, তাহলে অবৈধভাবে যেটা হয়েছে সেটা পৌরসভা ভাঙার আদেশ দিতে পারেন। এফআইআর যেটা করা হয়েছে, পুলিশ তদন্ত করে যদি দেখেন যে তার বিরুদ্ধে চার্জ প্রমাণিত হচ্ছে, তাকে গ্রেপ্তার করে যদি আদালতে তোলেন বিচারের জন্য, বিচারপতি যদি দেখেন যে যা তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতে তাকে দোষী সাব্যস্ত করা যায়, তাহলে দোষী সাব্যস্ত করবেন, সাজা হবে। অর্থাৎ ফিরহাদ হাকিম সাধু, আমি ফিরহাদ হাকিমেরও এই যে বেআইনি নির্মাণের জন্য সাজা হওয়া উচিত, জেলে যাওয়া উচিত। এবং এইসব অপরাধ করতে গেলে গুলি লাগলে মারাও যেতে পারে, মর্গেও যেতে পারে। তো পুলিশের কাছ থেকে যখন আশ্বাস পায় মর্গেও যেতে হবে না, হাজতেও যেতে হবে না, তখন এরা এর দানি দেখায়, ইঁদুর হয়ে যায়। তো জাহাঙ্গীর খান এখন ইঁদুর হয়ে গেছে। ওই মুখে যে বলেছিলেন যে ঝুঁকতা নেহি রুকতা নেহি, তা এখন তো ঝুঁকেও গিয়েছেন, রুকেও গিয়েছেন, এবং তারপরে লেজ গুটিয়ে পালাচ্ছেন। ভোটে দাঁড়ালে গ্রেপ্তার হতেন রেগিং করতে গেলে, আর রেগিং না করলে হারতেন, হারার ভয়ে পালিয়েছেন। অতএব এটা দলগত সিদ্ধান্ত হোক, ব্যক্তিগত সিদ্ধান্ত হন, হারার ভয়ে পালিয়ে। জাহাঙ্গীর খান ডায়মন্ড হারবার মডেলের লোক। ডায়মন্ড হারবার মডেলটা কি? অপরাধের মডেল। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। রাজ্য এবং রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের। স্যার নমস্কার, আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। স্যার, একটি খবর এখন শিরোনামে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা পুরসভা। কি বলবেন আপনি এই বিষয়টা নিয়ে? দেখুন, আমি যতটা জানি আপনারা যে বাড়ির কথা বলছেন সে বাড়ি অভিষেক ব্যানার্জির নিজের নামে নেই। তিনি ভোটে দাঁড়ানোর জন্য যে নমিনেশন ফাইল করেছিলেন সেখানে তো তার নামে কি সম্পত্তি আছে, তার পরিবারের অন্যদের নামে, এবং উনি যে দামি অনেক গাড়ি ব্যবহার করেন সে গাড়িরও উল্লেখ নেই। তো এই বাড়িটা দেখুন লিপস অ্যান্ড বাউন্স বা এরকম কোনো সেল কোম্পানির নামে আছে। তো সেই নোটিশ পৌরসভার লোকেরা তারা 401 ধারায় যে নোটিশ দিয়েছে যে তোমার যে বাড়িটা প্ল্যান করেছো, অনুমোদন নিয়েছো কিনা, বা যেরকম প্ল্যান করেছিল সেইভাবে বাড়ি করেছিল কিনা, অর্থাৎ তুমি যে করেছো সেটা আইনানুগ হয়েছে কিনা সে কাগজপত্র প্রডিউস করো। তো সে যদি প্রডিউস করে তাহলে তুমি মিটে গেল, আর যদি প্রডিউস না করতে পারে তাহলে তখন ভাঙার আদেশ দিতে পারে। ওই যে নোটিশের কথা বলছেন সেটা হচ্ছে যে আপনার যে কি কাগজপত্র আছে যে আপনি বৈধভাবে বাড়িটা করেছেন সেটা দেখান। তো বৈধভাবে করলে দেখাবে, আর যদি বৈধভাবে না হয় কিংবা খানিকটা বৈধভাবে খানিকটা অবৈধভাবে হয়, তাহলে অবৈধভাবে যেটা হয়েছে সেটা পৌরসভা ভাঙার আদেশ দিতে পারেন, দেবেন আমি বলছি না। আরেকটা বিষয় স্যার, 17টা সম্পত্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টা সম্পত্তি বর্তমানে নজরাধীন। যে এই 17টা সম্পত্তির যে পুরো আইনানুগ দিকটা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি। তা আপনারা যে খবর অনুসারে বলছেন, জাভেদ খান সাধারণ একজন মন্ত্রী, তার ছেলের যদি 90টা সম্পত্তি থাকতে পারে, তো অভিষেক ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার ভাইপো, তার 17টা এমন কি বেশি? বোঝাতে পারলাম না? তো তত বেশি নয়। তো এখন কথা হচ্ছে যে এগুলো, এই সম্পত্তিগুলো আইনিভাবে হয়েছে না বেআইনিভাবে। আইনিভাবে হলে তো কারো কিছু বলার নেই,
বেআইনিভাবে যদি হয় তখন ব্যবস্থা নেওয়ার আছে। এই যে 17টা বলছেন, কিন্তু একটা তো ব্যবস্থা হোক, আমরা দেখি। স্যার, আমরা দেখেছি যে নির্বাচনের সময় সংসদ পদে যেহেতু উনি দাঁড়িয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি যে ওনার সম্পত্তির খতিয়ান দিয়েছিলেন, সেই সম্পত্তির খতিয়ানে কিন্তু খুবই লিমিটেড পরিমাণ সম্পত্তি ওনার এবং ওনার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় দুজনেরই কিন্তু খুব মানে অল্প সম্পত্তি দেখানো রয়েছে। কিন্তু আমরা অন্যান্য সূত্র মারফত যেগুলো জানতে পারছি যে একটা বিপুল পরিমাণ সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। তাহলে এই যে নির্বাচনী খতিয়ান দেওয়ার সময় যে হলফনামাটা দেওয়া হলো এবং আসলের সাথে এই যে তথ্যের গরমিল হচ্ছে, এক্ষেত্রে কি কোনো নির্বাচন কমিশন বড় পদক্ষেপ নিতে পারে? দেখুন, অপরাধীরা নিজেদের সম্পত্তি খুব কম ক্ষেত্রে নিজেদের নামে রাখে। আমি যত তদন্ত করেছি, তারা সম্পত্তি নিজের নামে রাখে না। অনেক সময় বাড়ির কুকুরের নামেও রাখে, চাকর বাকরের নামে তো রাখে। তো অভিষেক ব্যানার্জি একজন অপরাধী, তো তিনি কি করে সম্পত্তি নিজের নামে রাখতে পারেন? এখন নির্বাচন কমিশন যদি প্রমাণ করতে পারে যে সম্পত্তিটা তার বেনামিতে বা তার কোনো আত্মীয়ের নামে আছে, সেটা তিনি প্রকাশ করেন, তখন ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে। সম্পত্তি ওনার আছে কিন্তু ওনার নামে নাই, তখন নির্বাচন কমিশন কি করে ব্যবস্থা নেবে? বুঝে গেল না? তদন্ত করে এই সম্পত্তিটা যে উনার, সেটা প্রমাণ করার পর নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার কথা আছে, বা উনি যে এই সম্পত্তির মালিক প্রকাশ করেননি, তখন ব্যবস্থা নেওয়া যাবে। স্যার, আপনি যেটা বললেন যে লিপস অ্যান্ড বাউন্সের কথা, লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি হিসাবে এটা উল্লেখ করা হয়েছে, এবং আমরা জানি যে লিপস অ্যান্ড বাউন্সের অন্যতম ডিরেক্টর হচ্ছে অভিষেক ব্যানার্জি। সেক্ষেত্রে পুরো পরিবার আছে, অভিষেক ব্যানার্জি আছেন, ওনার বাবা আছেন, ওনার মা আছেন, ওনার স্ত্রী আছেন, আর ওনার কালীঘাটের কাকু আছে। তাহলে স্যার, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরটা রুদ্ধ হয়ে গেছিল, তো এবার উনি এর আগেও বলেছেন যে আমার সাহেবকে যখন কণ্ঠস্বর তদন্তকারী সংস্থার লোকেরা নেবে বলেছে, তার আগে বড় বড় কণ্ঠে বলেছেন যে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, এরকম ক্ষমতা কারো নাই। এবং সেটা এখন পর্যন্ত তো সত্যিই আছে। এখনো পর্যন্ত সত্যি আছে, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যেভাবে তদন্ত এগোচ্ছে আমরা দেখেছি, এবং এর আগে একটা খবরে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জামিন অযোগ্য ধারাতে এফআইআর করা হয়েছে, সেটাও দেখেছি। তাহলে এই যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে গ্রেফতার হতে পারে? এফআইআর যেটা করা হয়েছে, পুলিশ তদন্ত করে যদি দেখেন যে তার বিরুদ্ধে চার্জ প্রমাণিত হচ্ছে, তাকে গ্রেপ্তার করে যদি আদালতে তোলেন বিচারের জন্য, বিচারপতি যদি দেখেন যে যা তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতে তাকে দোষী সাব্যস্ত করা যায়, তাহলে যদি দেখা যায় যে না, দোষী সাব্যস্ত করা যাচ্ছে না, সন্দেহ থেকে যাচ্ছে, তাহলে হবে না। মানে এটা এখন সবটাই বিচারকের হ্যাঁ, কাউকে জেলে পাঠাতে হলে তার বিরুদ্ধে যে অপরাধের প্রমাণ, সেটা সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে হবে। ইংরেজিতে বলে বিয়ন্ড রিজনেবল ডাউট। ডাউট যদি হয় তাহলে বেনিফিট অফ ডাউট আসামি পাবে। অতএব আমাদের দেশে অপরাধীকে সাজা দেওয়া একটু শক্ত, মানে খুব ভালোভাবে তদন্ত করে আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ না করতে পারলে অপরাধ করার পরও অপরাধী ছাড়া পাবে। অপরাধী ছাড়া পেয়েছে মানে তিনি নিরপরাধ নন, তার অপরাধ আদালতে প্রমাণ করা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার নিজের নামে বাড়ি দেখার নেই। ইলেকশন কমিশনে যে নমিনেশন পেপার ফাইল করেছে, এটা অভিষেক ব্যানার্জি মালিক হতে পারেন, কিন্তু অন্য কারোর মাধ্যমে। ওই যে আপনি বললেন যে লিপস অ্যান্ড বাউন্সার হতে পারে, বা এরকম কোনো ভুয়ো কোম্পানির হতে পারে, সেটা আপনাকে দেখাতে হবে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলতে পারবেন। তাহলে সেক্ষেত্রে ডিরেক্টলি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী সাব্যস্ত হবেন না, যেহেতু লিপস অ্যান্ড বাউন্সের কথা চলছে? আরে আপনি যদি একটা বাড়ি করেন আর একটা বলেন যে নজরুল ইসলামের বাড়ি, তো নজরুল ইসলাম দোষী সাব্যস্ত হয়ে যাবে? তা আপনাকে দেখাতে হবে যে বাড়িটা নজরুল ইসলাম করেছে এবং যার নামে রাখা হয়েছে নজরুল ইসলামই রেখেছে, তবে তো হবে। ফিরহাদ হাকিম এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ক্ষেত্রে যে নোটিশ দেওয়া হয়েছে, তো ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগে বলেছেন যে আমি কিছু জানি না এই বিষয়ে, আমি হচ্ছি পলিসি মেকার। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন কলকাতা এয়ারপোর্টে অ্যাডিশনাল এসপি ছিলাম, তখন আমাদের পুলিশের একজন লোক যে ইমিগ্রেশনে চেক হয়, তখন বাংলাদেশের একজন প্রফেসরের কাছে একটা পেন শোনার সেটা চেয়েছিলেন। তো তিনি তখন আমার ফোন নম্বর জোগাড় করে আমাকে ফোন করেছিলেন
এবং আমি সে ব্যাপারে ব্যবস্থা নিতে পেরেছিলাম। তো ফিরহাদকে মেয়র, সর্বোচ্চ পদ, এরকম বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, উনাকে খবর দেয় না কেন? উনার যে ওখানে যারা কাউন্সিলররা আছে, বড় অফিস আছে, সেখানে যে ইঞ্জিনিয়ার আছে, কোন ইঞ্জিনিয়ার কোন রেখেছিলেন যে এই খবর দেননি, বাড়ি বাঁকা বন্ধ করেননি? উনাদের তো ওই যে মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী ছিলেন, পুলিশের লোকেরাও তো বেআইনি বাড়ি হলে যদি অনুমোদন না থাকে ধরতে পারে। আমি কলকাতা পুলিশে কাজ করেছি, আমরা অনেক ক্ষেত্রে করেছি, সেটা কেন বাধা দেয়নি? অতএব ফিরহাদ হাকিম সাধু, আমি ফিরহাদ হাকিমেরও এই যে বেআইনি নির্মাণের জন্য সাজা হওয়া উচিত, জেলে যাওয়া উচিত। মানে যেহেতু উনি বিষয়টা মেয়র থাকাকালীন হ্যাঁ, কোনো ব্যবস্থা নেন। উনি মেয়র, পুরো কলকাতার দায়িত্ব ওনার। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন আপনার বাইরে, যাদের দায়িত্ব তারা আপনার অধীনে কাজ করে না, তো তাদের একটা কাজ করিয়ে নিতে পারেননি, আপনার দায়িত্ব, তা আপনার ফেলিয়ার, আপনাকে সাজা পেতে হবে। ওই যে বাড়ি ভাঙার সময় মমতা ডেকেছে, ও যায়নি কেন? যে তাকে ওকে ঢুকিয়ে দেবে আগেই। তাহলে এটা হচ্ছে স্যার, আমরা দেখলাম যে ফলতায় উপনির্বাচন আর মাত্র একদিন বাকি, আর একদম প্রচারের শেষ মুহূর্তে এসে ওখানকার যিনি তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, যাকে কেন্দ্র করে আমরা অনেক কথা বলেছি, পুষ্পা ঝুঁকে গেল। অর্থাৎ পুষ্পা বলল যে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে, আমি এখানকার ফলতার ভূমিপুত্র, তাই আমি চাই ফলতার উন্নয়ন হোক বলে তিনি সরে দাঁড়ালেন। যদিও তৃণমূল কংগ্রেস বলছে জাহাঙ্গীর খানের এই যে সিদ্ধান্ত সেটা সম্পূর্ণই ব্যক্তিগত। আপনি কি বলবেন? দেখুন, জাহাঙ্গীর খান ডায়মন্ড হারবার মডেলের লোক। ডায়মন্ড হারবার ভোটের সময় অপরাধীরা রিগিং করে ভোটে যেত, এবং জাহাঙ্গীর খান সেরকম একজন অপরাধী, তার বিরুদ্ধে অনেকগুলো এফআইআর হয়েছে। তারা এইবার ভোটেও পুনরায় নির্বাচন হচ্ছে কেন? যে যখন বিরোধী প্রার্থীকে ভোট দেবে সে বোতামের উপর টেপ লাগানো হচ্ছে। বিরোধী প্রার্থীকে যে বোতাম টিপে ভোট দেবে সেখানে আতর লাগানো হয়েছে, যে বাইরে আসলে কাকে ভোট দিয়েছে সেটা যাতে বোঝানো যায়। এরকম ঘটনাও হয়েছে যে কোনো মহিলা বুথের ভিতর গিয়ে ভোট দিতে চেয়েছেন, তার ভোটটা বুথে থাকা কোনো গুন্ডা দিয়ে দিয়েছে। তো এই জিনিস এখন যদি করতে যান তাহলে তো পিঠে পড়বে, হাত পা ভাঙবে, তারপরে হাজতে যাবে। তো যারা গুন্ডা বদমাশ হয়, আমি যা দেখেছি, যখন পুলিশের কাছ থেকে আশ্বাস পায়, এবং এইসব অপরাধ করতে গেলে গুলি লাগলে মারাও যেতে পারে, মর্গেও যেতে পারে, তো পুলিশের কাছ থেকে যখন আশ্বাস পায় মর্গেও যেতে হবে না, হাজতেও যেতে হবে না, তখন এরা এদানি দেখায়। আর যদি বোঝে যে মর্গেও দরকার নাই, হাজতে যেতে হবে, তখন এরা লেজ গুটিয়ে ইঁদুর হয়ে যায়। তো জাহাঙ্গীর খান এখন ইঁদুর হয়ে গেছে। ওই মুখে যে বলেছিলেন যে ঝুঁকতা নেই রুকতা নেই, তা এখন তো ঝুঁকেও গিয়েছেন, রুকেও গিয়েছেন, এবং তারপরে লেজ গুটিয়ে পালাচ্ছেন। ভোটে দাঁড়ালে গ্রেপ্তার হতেন রেগিং করতে গেলে, আর রেগিং না করলে হারতেন, হারার ভয়ে পালিয়েছেন। অতএব এটা দলগত সিদ্ধান্ত হোক, ব্যক্তিগত সিদ্ধান্ত হন, হারার ভয়ে পালিয়েছেন। তাহলে জাহাঙ্গীর খান হারার ভয়ে যদি পালিয়ে যান, এখন তাহলে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থীর জায়গাটা সেটা তাহলে ফাঁকাই থাকবে। তো প্রার্থী হওয়ার জন্য তো একটা নির্দিষ্ট ডেট থাকে, তার মধ্যে কেউ নমিনেশন পেপার যদি ফাইল করে থাকে নির্দল হিসাবে, তাহলে সে থাকতে পারে, কিন্তু যদি না করে থাকে তাহলে তো তাদের প্রার্থী থাকবে না। শাসক দলেরা অনেক সময়ই নির্দল প্রার্থী দাঁড় করায়, সেরকম যদি কাউকে করিয়ে থাকে তাহলে তাকে ভোট দিতে বলবে। আর যদি সেরকম প্রার্থী না থাকে তাহলে তো তৃণমূলের নামে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না জাহাঙ্গীর চলে যাওয়ার পর।